আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা পড়ব জুলজির চ্যাপ্টার 4, রক্ত এবং রক্ত সঞ্চালন। তো এই চ্যাপ্টারের মেইনলি কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে সাধারণত সিকিউ আসে। তবে বিগত কয়েক সাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর কি রক্ত চ্যাপ্টারে যেমন আগে বেশিরভাগ বোর্ডগুলোতেই দেখা যাচ্ছে যেহেতু একটা সিকিউ আসলে খুব কমন, সেটা হচ্ছে লম্বচ্ছেদ। এই লম্বচ্ছেদের যে এই সিকিউটা, যে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো। ঠিক আছে, তো এটা আসলে খুব বেশি আগে কমন ছিল, বাট এখন আস্তে আস্তে আমাদের অন্যান্য টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট হচ্ছে। যেমন মায়োজেনিক নিয়ন্ত্রণের যে টপিকটা, সেখান থেকেও দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে সিকিউ কিন্তু দেয়। এবং আরেকটা বিষয় যে রক্ত তঞ্চন এবং রক্তকণিকা, এখান থেকেও সিকিউ মানে তুলনামূলকভাবে গত কয়েক বছরে কিন্তু আসা শুরু করছে। সো আমরা শুধুমাত্র এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক যেই লম্বচ্ছেদ, সেটা তো অবশ্যই আগাবোই, তার সাথে সাথে আমরা এই বাদবাকি টপিকগুলো যেন ইনশাল্লাহ ভালো মতো পড়তে পারি, সেটাও আমরা লক্ষ্য রাখবো। তো শুরু করা যাক। আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর পার্ট দিয়ে শুরু করি। তো ফার্স্টেই রক্তের যেই বৈশিষ্ট্য আছে সেটা আমাদের এখান থেকে অবশ্যই এমসিকিউ কিন্তু চলে আসে। ঠিক আছে, এটা এবং একটি খুবই বেসিক বিষয় যে আমাদের শরীরের 5 থেকে 6 লিটার রক্ত থাকে এবং আমাদের মোট ওজনের 8% হচ্ছে রক্ত। এবং এর পিএইচ 7.35 থেকে 7.45, এটা 5 ইম্পর্টেন্ট এমসিকিউ। সাথে রক্তের যে আমাদের যে তাপমাত্রা, মূলত এটা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক গুরুত্ব 1.065। তো এই যে 5টা জিনিস, এই 5টা জিনিস তোমার রক্ত চ্যাপ্টারের মাস্ট, মানে এইটা তোমার এমসিকিউতে হুটহাট করে মানে তোমাকে দেবেই। এটা 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 হচ্ছে ফর শিওর, এটা হচ্ছে এমসিকিউ জোনের ফার্স্ট টপিক, যে রক্তের বৈশিষ্ট্য সম্পর্কে তোমার ভালো মতো ধারণা থাকতে হবে। আচ্ছা, তারপরে এরপরে বই দেখবে একটা শখ আছে, সেটা হচ্ছে রক্তের এখানে অনেক শ্রেণী বিভাগ করা আছে, যে রক্ত থেকে রক্তরস 55%, তারপরে তোমার রক্তকণিকা 45%, এবং রক্তকণিকার ভেতরে আরবিসি, ডাব্লিউবিসি, তারপরে প্লাটিলেট। তো এখানে বিষয় হচ্ছে, আমি একটা বোর্ডে দেখলাম যে এখানে রক্তরসের এই ছকটা দিয়ে তোমাকে এখানে বলছে যে রক্তরস বা এ, এখানে কিছু দেয় নাই। রক্তকণিকা এখানে বলছে বি, এখানে এ। ঠিক আছে, তো বিষয় হচ্ছে কি, যে এইগুলাতে এই ছক থেকেও টুকটাক তোমার উদ্দীপক দিয়ে কিন্তু চিত্র মাধ্যমেও প্রশ্ন আসতে পারে। তো এখন এখানে তোমার রক্তরসের সাধারণত কাজ আসে, ঠিক আছে, এই কাজটা অনেক সময় সিকিউতে কিন্তু দিয়ে দিতে পারে, যথাযথ সম্ভাবনা আছে। আবার রক্তকণিকার মেনলি এই রক্তকণিকার পাত মানে যেই পার্টটুকু আছে এটুকু আমরা এমসিকিউর জন্য ভাই 5 স্টেপ ইম্পর্টেন্ট, মানে এখান থেকে এমসিকিউ আসলে সাধারণত থাকেই, যে আরবিসি এর মানে সংখ্যা প্লাস, তারপরে ডাব্লিউবিসি এর আয়ুষ্কাল সংখ্যা, কোনটা থেকে এর আবার কণিকা আছে এবং কোনটা থেকে কি নির্গত হয়। তো এইগুলা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে তোমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি এখানে, যে জৈব পদার্থ এবং ক্লটিং ফ্যাক্টরের যেগুলো আছে এগুলোর ভিতরে আমরা প্রায়শই এমসিকিউতে এটা মানে আমরা ভুল, স্টুডেন্টের এটা হচ্ছে কমনলি মিস্টেক হয়। ঠিক আছে, এখানে মনে করি স্টুডেন্টের প্রচুর ভুল হয়। তো আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করি। জৈব পদার্থের ভিতরে আছে হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন। ঠিক আছে, প্লাজমা প্রোটিন। এখন এই প্লাজমা প্রোটিনের প্রোটিন তোমার আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে সঞ্চয় ভাণ্ডার। কি সঞ্চয়ী ভাণ্ডার? ঠিক আছে, এটা একটা এমসিকিউ মনে করো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এরপরে কি আসে, এই প্লাজমা প্রোটিন হচ্ছে তোমার, তুমি এটা সবচেয়ে কমন একটা সূত্র, সেটা হচ্ছে জিপিএ 5 দিয়ে তুমি প্লাজমা প্রোটিনটা খেয়াল রাখবে। জিপিএ মানে গ্লোবিউলিন, পিতে ফিব্রিনোজেন, এতে অ্যালবুমিন, 5তে হচ্ছে, ও সরি, পিতে হচ্ছে প্রথম বিন। ঠিক আছে, তাহলে জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে প্রথম বিন, এতে অ্যালবুমিন, আর 5তে মনে মনে রাখবা ফিব্রিনোজেন। তো সেম এই প্লাজমা প্রোটিন আর আমাদের ক্লটিং ফ্যাক্টর, এই দুইটার ভিতরে আমাদের হিউজ পরিমাণ কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়। তো আমরা এটা সুন্দর মতো একসাথে পড়লে পরে ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে আর কোনো কনফিউশন থাকবে না। যেমন ক্লটিং ফ্যাক্টর আমরা এভাবে খেয়াল রাখবো যে ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে, তাহলে
ফুলতে ফিব্রিনোজেন, পতে প্রথম বিন, টুপতে থ্রোম্বোপ্লাস্টিন আমি খেয়াল রাখবো, আর কোরেতে ক্যালসিয়াম 2+। তো এইখানে সাধারণত আমরা ভুল করি কেন? কারণ ফিব্রিনোজেন, ঠিক আছে, এখানে মানে সঞ্চয় ভাণ্ডার হিসাবে ফিব্রিনোজেনও কাজ করে, আবার তোমার হইতেছে যে এখানে ক্লটিং ফ্যাক্টর হিসাবে আবার ফিব্রিনোজেন কাজ করে। আবার তোমার এখানে প্রথম বিনও এখানে আছে, এখানেও তোমার এখানে প্রথম বিন আছে। তো এখানে সাধারণত ভুলগুলো ক্রিয়েট হয়। তো আমরা এই জায়গাটা খুব ক্লিয়ারলি এই দুইটা ছন্দ খেয়াল রাখবো, যেন আমাদের পরীক্ষার হলে কখনোই এই এমসিকিউ এখান থেকে এমসিকিউ আসবেই, তুমি এখানে শিওর থাকো এখানকার এমসিকিউ যেন ভুল না হয়, ঠিক আছে? তো তারপরে আসে, আচ্ছা, আরবিসি সম্পর্কে আমাদের যেই তথ্যগুলো অবশ্যই মনে রাখতেই হবে, সেটার ফার্স্টে হচ্ছে কোথায় কোথায় আরবিসি থাকে না বা রেড ব্লাড সেল। সেটা হচ্ছে আরএনএ, গোলগি বডি এবং মাইটোকন্ড্রিয়ায় আরবিসি থাকে না। আমাদের আজমল স্যারের বইয়ে আবার দেওয়া আছে উটে লোহিত রক্তকণিকা মানে নিউক্লিয়াস থাকে। লোহিত রক্ত মানে রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। আবার তোমার আলিম স্যারের বইয়ে আবার এটা আবার মানে উল্টাপাল্টা আসলে এখানে মতামত আছে। তবে এইগুলো হচ্ছে মেইন জায়গায় যেখানে হচ্ছে আরবিসি থাকে না, ঠিক আছে? তো আরবিসি মেইনলি হইতেছে তোমার নিউক্লিয়াস বিহীন, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন, এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে দ্বি অবতল স্থিতিস্থাপক। দ্বি অবতল, দ্বি অবতল এবং স্থিতিস্থাপক, এই তিনটা জিনিসও আমরা মাথায় রাখবো, স্থিতিস্থাপক। আচ্ছা, এখানে আসে কি, তারপরে তোমার মেনলি সংখ্যা আসে। এটা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, এই পার্টটুক মেনলি এই আমরা কোন তথ্যগুলো মাথায় রাখবো লাস্ট মোমেন্টে, এবং এখান থেকে ইনশাল্লাহ আমরা এমসিকিউ কমন পেতে পারি। সেটা হচ্ছে ভ্রূণে কতটুকু আর কি আরবিসি থাকে। ভ্রূণের এই যে দন্তেন্য, এর থেকে আমরা মনে রাখবো 90। ভ্রূণ দন্তেন্য 90, শিশু, সু 60, ঠিক আছে, 60 লাখ। এখানে 80 থেকে 90 লাখ, ঠিক আছে। আচ্ছা, আবার পুরুষ, পুরুষের পদে মনে রাখবো 50, 50 থেকে 54। আর নারী আমরা যদি এই তিনটা পারি তাহলে অবশ্যই নারীটাও পারবো, সেটা হচ্ছে 44 থেকে 49 লাখ, ঠিক আছে। এইগুলো আমরা এইভাবে মনে রাখতে পারি। আবার আছে তোমার, যদি আরবিসির পরিমাণ বেড়ে যায় তখন তোমার পলি, আমরা এখানে মনে রাখবো এই ওয়ার্ড মিনিংটা পলি, পলি অর্থাৎ বেশি। ওকে, তাহলে পলিসাইথোমিয়া যেখানে থাকবে সেখানে অর্থাৎ 65 লাখের বেশি যদি আমাদের রক্ত থাকে, সেটা আর কি রোগের ভেতরে পড়ে যায়, তখন সেই রোগকে বলে পলিসাইথোমিয়া। আবার যদি এর থেকে কম হয়, কম অ্যানেমিয়া বা রক্ত শূন্যতা, সেটা হচ্ছে 50 লাখের 25%-এর কম হলে পরে সেখানে অ্যানেমিয়া। তো আমরা এ মানে নেই এর আগে আমরা জানি যে এ মানে নেই, তাহলে রক্ত নেই, রক্ত শূন্যতা, ঠিক আছে। তো এই দুইটা ইম্পর্টেন্ট। আর এরিথ্রোপয়েটিন হরমোন, এরিথ্রোপয়েটিন হরমোন তোমার কে উৎপন্ন করে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, বৃক্ক। এখানে আমরা হেভি পরিমাণ আসলে কনফিউশনে পড়ে যাই, এইখানে যেন আমরা কনফিউজড না থাকি, এটা কিন্তু খুবই আসলে এমসিকিউ কনফিউশন, ঠিক আছে, এখানে কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই। যখন আমাদের অক্সিজেনের মাত্রা কমে যায় তখন সাধারণত আমাদের এরিথ্রোপয়েটিন হরমোনটা আসলে বৃক্ক উৎপন্ন করে। ওকে, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের আয়ুষ্কাল। আমি বলছি যে অবশ্যই আয়ুষ্কালটা অবশ্যই খেয়াল রাখবো আমরা। আয়ুষ্কাল, আরবিসির আয়ুষ্কাল 120 দিন। এবং আরেকটা বিষয়, 100 ml রক্তে আমরা 16 গ্রাম হিমোগ্লোবিন অথবা 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকে। এটা অন্য রাইটারের বইয়ের। তো সাধারণত এখন কি হচ্ছে, আমরা বইয়ে সাধারণত দেখতে পাচ্ছি যে আসলে আলিম স্যার, আজমল স্যারের বই মানে উভয় বই থেকেই প্রশ্ন করতেছে। সো আর কি আমরা একটা বই ভালো মতো পড়ার ট্রাই করব। তবে অ্যাডমিশনেও আমরা ট্রাই করব যেন আমরা এক্সট্রা বইয়ের আসলে ইনফরমেশনগুলো যেন কালেক্ট করতে পারি। আচ্ছা, এইবারে আসি ডাব্লিউবিসি অথবা লিউকোসাইট। লিউকো অর্থ বর্ণহীন, ডাব্লিউবিসি মানে আমরা শ্বেত রক্তকণিকা অর্থাৎ বর্ণহীন। তো এখানে ডাব্লিউবিসি সম্পর্কে যেগুলো আমরা একদম মাথায় সেট করে নেব, সেটা হচ্ছে ডাব্লিউবিসি হলো আমাদের মোবাইল ডিফেন্সিভ ইউনিট বা ভ্রাম্যমাণ, এটাকে কি যেন বলে, ও হ্যাঁ, ভ্রাম্যমাণ
প্রতিরক্ষাকারী একক, ঠিক আছে, মোবাইল ডিফেন্সিভ ইউনিট, ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। আচ্ছা, এরপরে আসে হচ্ছে এর অনুপাত ভাই। এই অনুপাত নিয়ে ভাই হিউজ রকমের ঝামেলা, এক এক বই এক এক রকম দেওয়া, যে আরবিসি ডাব্লিউবিসির অনুপাত কোনটা কি, ঠিক আছে। তো এটা আমরা সাধারণত খুব একটু খেয়াল রাখবো যেন আরবিসি থাকে 600:1 এবং ডাব্লিউবিসি থাকে, মানে আরবিসি টু ডাব্লিউবিসি যখন হবে তখন এটা 600:1 হবে, বাট যখন ডাব্লিউবিসি টু আর আরবিসি থাকবে তখন আবার এটা কিন্তু 1:600 হইতে পারে, ঠিক আছে। তো আমরা এই বিষয়টা একটু মাথায় ভালো মতো খেয়াল রাখবো। আবার এখানে আবার কোনো কোনো বইয়ে 700:1 আবার দেওয়া আছে, ঠিক আছে। তো আসলে এটা ডিপেন্ড করে তোমার পরীক্ষার প্রশ্নে কোনটা আছে। আচ্ছা, তারপরে আসে যদি আরবিসি বেশি হয় তখন তাকে বলে লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস অর্থাৎ বেশি। আর যখন আরবিসি কম থাকবে স্বাভাবিকের তুলনায়, সাধারণত গড়ে 7,500, মানে 7,500 মেইনলি আরবিসি থাকে গড়ে। তো এখান থেকে যদি বেশি হয় তখন লিউকোসাইটোসিস, এবং যদি কমে যায় আরবিসির পরিমাণ যদি কমে যায় তখন এটাকে আমরা বলবো লিউকোপেনিয়া। পেনিয়া অর্থ কম, ঠিক আছে। পেনিয়া, এই এই টাইপসের অর্থগুলো সাধারণত একই টাইপসের অর্থ বহন করে। তো তারপরে আসে দানাদার এবং অদানাদার। দেখো তুমি যে জিনিসটা ফিল করতে পারবা সেটা কিন্তু দানাদার হবে, ঠিক আছে। সো এখানে দানাদার হচ্ছে তোমার, এটা দিয়ে মনে করো এমসিকিউ থাকবে যে কোনটি দানাদার নয়, বা কোনটি দানাদার অর্থ হচ্ছে গ্রানুলোসাইট, আর দানাদার দানাবিহীন, তাহলে এ এ এ গ্রানুলোসাইট, ওকে, দানাবিহীন। তো যেটা ফিল করতে পারবা, যেসব ওয়ার্ডের শেষে ফিল আছে সেটাই সাধারণত তোমার দানাদার, যেরকম বেজোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, সেগুলাই দানাদার। এবং অদানাদার হচ্ছে তোমার মোনোসাইট, তারপরে তোমার লিউকোসাইট, ওকে। তো এখন তোমার এখানে মোনোসাইট আর নিউট্রোফিল এই দুইটা একসাথে ফ্যাগোসাইটোসিস করে, খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা একসাথে ফ্যাগোসাইটোসিস করে। নিউট্রোফিলের কয়েকটা জিনিস, নিউট্রো মানে নিউট্রাল, এর রং কি, এর কিন্তু কোনো রং নাই। এবং নিউট্রোফিলে সাধারণত তোমার ডায়াবটেসিস দেখা যায়, ঠিক আছে। এখন ভাই ডায়াবটেসিস কি? এই ডায়াবটেসিস হচ্ছে তোমার সাধারণত ধরো তোমার নিউট্রোফিল কিন্তু আবার অ্যামিবয়েড চলনে সক্ষম, অর্থাৎ যখন তোমার কৈশিক জালিকা যেটা আছে ওইটার তোমার মানে ছিদ্র ভেদ করে তোমার হইতেছে যে যখন রোগ থাকবে তখন এটা ভেদ করে তোমার টিস্যু বা মানে সংক্রামক বিভিন্ন স্থল যেখানে আছে সেখানেও কিন্তু এটা আসতে পারে, ঠিক আছে। এটা কিন্তু শুধু এক জায়গায় থাকে না। এইটাই হচ্ছে মেনলি ডায়াবটেসিস, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ক নাম্বারে কিন্তু থাকতে পারে, ক ক ক নাম্বার আসতে পারে, বা তোমাকে এমসিকিউতে বলতে পারে যে আসলে ডায়াবটেসিস দেখা যায় না আসলে কোন জায়গায়। তো এটা আসলে, এবং মোনোসাইট দুইটা, সেটা হচ্ছে প্রাকৃতিক ধাঙর বলা হয়, এবং মোনোসাইট তোমার বৃহত্তম কণিকা, ওকে। এই দুইটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমরা ভালো মতো মাথায় নিয়ে নেব। আচ্ছা, এরপরে আসে হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট মেইনলি তোমার অ্যান্টিবডি হিসাবে কাজ করে দেহের, এবং লিম্ফোসাইটকে বলে আণুবীক্ষণিক সৈনিক। আমি যেই তথ্যগুলা বলতেছি এই তথ্যগুলা তোমার মাথায় ভিতরে একশো একশো, এগুলা তোমরা কিচ্ছু এতদিন কিচ্ছু পারো নাই ভাই, ইটস ওকে, বাট লাস্ট টাইমে যেন এই জিনিসগুলা তোমাদের মাথার ভেতরে থাকে। এই জিনিসগুলা থেকে সাধারণত এমসিকিউ তোমরা কমন পাবে, এবং এইগুলা থেকে যদি কোনো বৈশিষ্ট্যমূলক প্রশ্ন আসে সেগুলোও তোমরা কিন্তু লিখে আসতে পারবা। আচ্ছা, বেজোফিলে কি হয়? বেজোফিলে তোমার এই জায়গাটাই আমাদের প্যাচ লাগে যে কোনটা কি করে। বেজোফিলে সাধারণত হেপারিন যেটা, সেটা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এবং হিস্টামিন এটা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। আচ্ছা, বেজোফিল থেকে এই দুটা কাজ। এবং ইউসিনোফিলতে এখানে তোমার এটা মেনলি কৃমির লার্ভা, কি কৃমির লার্ভা ধ্বংস করে, এবং আর অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। এই তো মোটামুটি তোমার রক্তকণিকার কাজ। এরপরে দেখবা রক্তকণিকার একটা বিভিন্ন একটা শখ আছে, এই শখ থেকে তোমার যেই পার্থক্যগুলা, এবং তোমার এই শখ থেকে শখটা একটু ভালো মতো পড়লে পরে ইনশাল্লাহ এখান থেকে যদি যদি গয়ের প্রশ্ন আসে, ইনফ্যাক্ট তোমার এখান থেকে এমসিকিউ কিন্তু ভালো পরিমাণ কমন তোমরা কিন্তু ইনশাল্লাহ পাবা, ওকে। আচ্ছা, তাহলে এরপরে আসি তোমার অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট অথবা প্লাটিলেটস। ভাই পরীক্ষার হলে তোমরা জাস্ট একটা নাম জানলা, বাট আসলে হচ্ছে থ্রোম্বোসাইট। তোমরা এটা দেখে প্যানিক করো না যে আসলে এটা কি, থ্রোম্বোসাইট আবার কি। সবগুলো নামের আমরা প্রত্যেকটার অপর নামগুলা কিন্তু ভালো মতো খেয়াল করব।
এইটাতে ভাই মেইনলি কিছুই না, জাস্ট কয়েকটা জিনিস তোমরা মাথায় রাখবা, সেটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, এর হচ্ছে মেইন কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। এটার হচ্ছে অস্থায়ী, হ্যাঁ এটা অস্থায়ী, এটা কিন্তু খুবই একটা, আমি এর জন্য সাইডে আসলে এটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে অস্থায়ী প্লাটিলেট প্লাগ তৈরি করে, যেটা রক্ত জমাট অফ করে, ঠিক আছে, রক্ত জমাট বেঁধে আসলে রক্তপাত বন্ধ করে। ওকে। আর হচ্ছে রক্তপাত বন্ধ মেনলি। আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, মেনলি ক্লটিং ফ্যাক্টর যেগুলো আছে ফুল পরে টুপ করে, প্লাস যেগুলো আছে সেগুলো হচ্ছে বন্ধ করে। আর লাস্ট হচ্ছে তোমার সেরোটেনিন, সেরোটেনিন রক্তনালীর দ্রুত সংকোচন ঘটায় যেন রক্ত পড়া আমাদের দ্রুত অফ হয়। তো এখানে আমরা মেইনলি, মানে মেইনলি আমাদের ঝামেলা লাগে এইখানে যে আমাদের যে বেজোফিলে আমরা পড়ছিলাম হচ্ছে রক্তনালীর জমাট বাঁধা হইতেছে যে তোমার কিন্তু হেপারিন, আর রক্তনালীর সংকোচন সংকোচন এটা কিন্তু সেরোটেনিন, যেটা কিন্তু তোমার প্লাটিলেটের কাজ। সো এই কয়েকটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলা মাথায় রাখলে আশা করি এখান থেকেই তোমরা এমসিকিউ কমন পেয়ে যাবা। আচ্ছা। আচ্ছা, এরপরে আসে তোমার রক্ততঞ্চন। এই রক্ততঞ্চন অথবা রক্ত জমাট বাঁধা বা ব্লাড ক্লটিং, এইখানে তোমার মেইনলি দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্ষরণকাল, এবং আরেকটা বিষয় হচ্ছে ক্ষরণকাল এবং তোমার তঞ্চনকাল। তো এখন এই ক্ষরণ আর তঞ্চন আমি যখন পড়ছিলাম তখন ছিল, আজমল স্যারের বইয়ে ছিল ক্ষরণকাল 1 থেকে 4 মিনিট এবং তঞ্চনকাল 3 থেকে 8 মিনিট, বাট এখন প্রায় বইয়েই হচ্ছে 4 থেকে 5 মিনিট আর কি হয়ে গেছে। আমি আসলে তোমাদের বইয়ের যেটা আপডেটেড সেটাই তোমরা মেনলি লিখবা, ঠিক আছে। এখানে আসলে অনেক বইয়ে 4 থেকে 5 মিনিট দেওয়া আছে, সেটা হচ্ছে ক্ষরণ এবং তঞ্চন উভয় কাল, ঠিক আছে, এটা আসলে দেওয়া আছে অনেক সময়। এবং এটা 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর থাকে, তোমাদের তো এর আগেই বললাম যে আসলে আমরা ফুল পরে টুব করে, এটা আমাদের মেইন চারটা। এছাড়াও তোমার বাদ বাকিগুলো আছে, তো সেই শখটা একবার আমরা জাস্ট এটা এখান থেকে সাধারণত এমসিকিউ আসে না, তবে আসলেও আসতে পারে, বলা যায় না ভাই এখন বর্তমানে কোনো কিছু। বাট এখানে যে ধাপটা আছে, রক্ততঞ্চনের যে ধাপটা আছে, যেই তোমার ফার্স্টে যেই চক্রিকাগুলা যে মেনলি একটা জায়গায় কাটার পরে কি হয়, একটা কাটার পরে তো আমাদের যে হেপারিন, মেইনলি যে আমাদের হচ্ছে হেপারিন থাকে, এই হেপারিন যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখনই তো কিন্তু হচ্ছে যে তোমার বাতাসের সংস্পর্শে আসলে পরে মেনলি তোমার এই হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যায়, আর তখনই তোমার এই থ্রোম্বোপ্লাস্টিন কিন্তু রক্ত রসে চলে আসে, ঠিক আছে। তারপরে তোমার ওইখান থেকে থ্রোম্বোপ্লাস্টিন থেকে তোমার প্রথমবিন, তারপরে থ্রোম্বিন, ফিব্রিনোজেন বা ফিব্রিনোজেন জালিকা থেকে ফিব্রিনোজেন মোনোমার, তারপরে ফিব্রিনোজেন জালক, ফিব্রিনোজেন পলিমার। তো এই যে এই টার্মগুলো আছে, আশা করি তুমি জাস্ট একবার যদি ভালো মতো একটু রিডিং দাও আর চিত্রটা যদি একটু লক্ষ্য করো, তাহলে এখান থেকে যে সিকিউ পার্টটা আছে এই সিকিউ পার্টটা তুমি ইনশাল্লাহ পারবে। এটা আসলে খুব বেশি আসলে এখানে অনেক সময় গতে অনেক সময় দিয়ে দেয় যে রক্ততঞ্চনের ধাপগুলো ব্যাখ্যা করো, ঠিক আছে। তো আশা করি এটা সবাই আর কি পারবে। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে তোমার লসিকা বা লিম্ব। এই লসিকা বা লিম্বের থেকে আমরা এখানে সাধারণত এটার মেন কয়েকটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এখানে কোনো প্লাটিলেট নাই, প্লাটিলেট নাই। এটার পরিমাণ 4 থেকে 8 লিটার, এবং এটাকে দেখতে দুধের মতো সাদা, যাকে বলে কাইল। এইটা মনে করো তোমার আসতে পারে। তারপরে লসিকা তন্ত্র আছে, আমাদের এই লসিকা তন্ত্রকে বলা হয় সেকেন্ড সংবহন তন্ত্র। এবং লসিকার ভিতরে আমাদের যেই লসিকা গ্রন্থিগুলো আছে 5 ধরনের লসিকা গ্রন্থি আছে, 5 ধরনের, সেটা হচ্ছে লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস, লাল অস্থিমজ্জা। এইগুলোর ভিতরে তোমাদের মেইন হচ্ছে এই যে প্লিহা, প্লিহা মেইনলি তোমার গুরুত্বপূর্ণ কি, এই তিনটা জিনিস তোমরা 100 মনে রাখবে, 100 সেটা হচ্ছে কি, প্লিহা তোমার সাকুনি, আরবিসির কবরস্থান এবং রিজার্ভ ব্যাংক, জাস্ট এই তিনটা ওয়ার্ড। প্লিহা দেখলেই তোমার যেন মাথায় তিনটা ওয়ার্ড আসে। আরেকটা বিষয় কি, তোমরা তখন নোট করবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। নোট টেকিং মেথডে তোমরা আসলে অ্যাক্টিভ রিকল জিনিসটা কিন্তু তোমরা ইউজ করো না। অ্যাক্টিভ রিকল বলতে জাস্ট তোমরা এখানে প্লিহা প্লিহা লিখলে পরে যেন তোমাদের তিনটা ওয়ার্ড যেন মাথায় চলে আসে। আমি যেই তিনটা ওয়ার্ড বললাম এই তিনটা ওয়ার্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমি তোমাদের যেই বলতেছি যে আসলে কার সংখ্যা কত, তোমরা যখন নোট করবা তখন খাতার একটা পোর্শন এভাবে ফাঁকা রাখবা,
ফাঁকা রেখে এইখানে তুমি এখানে কি কি লিখতেছো বা কি কি পড়তেছো সেটার পোর্শনটা তুমি এখানে জাস্ট এখানে লিখলে হচ্ছে প্লিহা, অথবা আমি এর আগে বললাম আরবিসি যে সংখ্যা তুমি এখানে লিখবে ভ্রূণ, তুমি এখানে লিখবে নারী। জানো তুমি যখন রিভিশন দাও তখন তুমি এই অংশটুকু ঢেকে রাখবা, ঢেকে রেখে তুমি জাস্ট খালি রিভিশনের ক্ষেত্রে জাস্ট এই ওয়ার্ডগুলোর দিকে খেয়াল রাখবা, এই ওয়ার্ডগুলো দেখবে এবং মাথা থেকে তুমি, আমরা আমাদের একটা বড় ধরনের ভুল, আমরা আমরা শুধু ব্রেনে ইনপুট দিই, মানে আমাদের যে ব্রেন, এই ব্রেনে আমরা শুধু ইনপুট দিই, একে এর মেমোরিও যে মাশাল্লাহ আল্লাহ দিছে, আমরা একে ইনপুটও দিই কিন্তু এর থেকে আউটপুট কিন্তু খুব কম বের করি, যার কারণে আমাদের এক্সাম হলে অনেক সময় মাথা চুলকাইতে হয় যে ভাই ইস কী যেন পড়ছিলাম কী যেন পড়ছিলাম। এর জন্যই আমি বলতেছি যে এই বিষয়টা যে তুমি যখন নোট করবা তখন যেন যেন এই বিষয়টা তোমার এইভাবে থাকলে পরে, তোমাদের এই টপিকগুলোর নাম থাকলে পরে তোমরা ব্রেন থেকে খুঁটে খুঁটে বের করতে পারো ইনফরমেশনগুলো। ওকে, তো এইভাবে আমরা সবাই নোট টেক করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আসে সেই মেইন জায়গাটা, সেটা হচ্ছে হার্টের ফার্স্টে আমরা জিনিসটা খেয়াল রাখবো যে হার্ট আমরা কয়েকটা সেক্টর মানে কয়েকটা সেগমেন্টে ভাগ করে পড়লে আমাদের কাছে অনেক সহজ হবে। যেমন এই সেগমেন্টটা মনে করো এমসিকিউতে তোমার দিয়েই দেবে, মানে তোমরা ধরে রাখো এই সেক্টরটা তোমার এমসিকিউতে চলে আসছে অলরেডি। সেটা হচ্ছে হার্টের যেই তোমার স্তরগুলো আছে, সেটা হচ্ছে তোমার বহিস্তর বা এপি, এপি কার্ডিয়াম, কার্ড কার্ডিয়াম অর্থ হার্ট, ঠিক আছে, আর কর্ডিয়া, আর এখান থেকে এপি, এপি অর্থাৎ বাইরে। তাহলে এখানে বাইরের যে স্তরে সেখানে সাধারণত কি লেগে থাকে, চর্বি। জাস্ট মনে রাখবা এপি বাইরে, চর্বি। বলবে মায়োকার্ডিয়াম, এই মায়োকার্ডিয়ামের এইখানে মেনলি পুরু এই অংশটাই সবচেয়ে বেশি পুরু এবং এটা হার্টের সংকোচন প্রসারণে সাহায্য করে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু 5 স্টার, এটা কিন্তু চলে আসে পরীক্ষায়। এরপরে এন্ড্রো ভেতরে এবং বাদবাকি কাজ অন্ত্রপ্রাচীর গঠন, দেন তোমার কপাটিকা ঢাকা, রক্তবাহিকার সাথে সংযোগ, এইগুলো নিয়ন্ত্রণ করে সাধারণত কার্ডিয়াম। এখন মেন জায়গা হচ্ছে কি, রক্তবাহিকাগুলো থেকেও কিন্তু অনেক সময় আর কি দেখা যায় যে আর কি এখানে খ নাম্বারে দিয়ে দিছে যে আসলে ধমনী এবং শিরা এগুলো আমাদের বাহিকা, এগুলোর মাধ্যমে আমাদের রক্ত বহন হয় সারা দেহে। রক্ত এবং শিরা এই যে এর পার্থক্য আছে, ঠিক আছে, মানে তোমরা অনেক সময় আমি খেয়াল করছি তোমরা বইয়ের ভিতরে যা আছে সেটা একটু মানে মানে গুলে খায় ফেলতে চাও। আচ্ছা দেখো, বইয়ের তো আলটিমেটলি প্রয়োজন আছে, বাট তুমি এখানে কিছু জিনিস কমন সেন্স দিয়ে চিন্তা করলেও তো পারা যায়। ধমনী অর্থাৎ যেখান থেকে তোমার অক্সিজেন যুক্ত রক্ত যাবে, কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ শুধু কার্বন ডাইঅক্সাইড যেখানে সেটা হচ্ছে তোমার শিরা। ধমনী অর্থাৎ এখানে অবশ্যই এটা হচ্ছে তোমার পরু হবে, ঠিক আছে, ধমনী এখানে অবশ্যই পরু, দেন তোমার ধমনী স্থিতিস্থাপক, ধমনীর যেই তোমার লুমেন আছে বা সেটা ছোট থাকে, কপাটিকা যেই এর মেনলি কোনো কপাটিকা থাকে না, বাট শিরার কপাটিকা থাকে। এই যে কয়েকটা জিনিস এইগুলা কিন্তু জাস্ট স্বাভাবিকভাবে তুমি চিত্রটা একবার দেখবা, চিত্র দেখার পরেই কিন্তু দেখবা সুন্দর মতো তোমার এখানে বইয়ের চিত্র আছে এবং সেই চিত্রগুলো দেখলে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চিত্রর দিকে বায়োলজিতে মেনলি ফোকাস করবা, যা যেন আমাদের ব্রেন কিন্তু সাধারণত চিত্র বা কোনো একটা ছবিকে কিন্তু বেশি মনে রাখে। ওকে, তো বায়োলজির ক্ষেত্রে এই বিশেষ করে এই অধ্যায়টার ক্ষেত্রে তুমি যদি চিত্র আঁকা একা যদি একটু পড়ো, তাহলে ইনফ্যাক্ট এই অধ্যায় না, যে যে কোনো অধ্যায়ের ক্ষেত্রে চিত্র জিনিসটা আঁকা একা পড়বা, তাহলে তোমার কিন্তু ব্রেনে ভালো ইনপুট দেবে এবং তুমি পরীক্ষার হলে তোমার খেয়াল রাখতে অনেক বেশি সুবিধা হবে। ওকে, তো আমরা এভাবে পড়ার ট্রাই করবো। এগুলার পার্থক্য অনেক সময় আসলে ক খতে দিয়ে দেয় অথবা এরকম চলে আসে, ঠিক আছে, তো এটা আমরা একবার করে জাস্ট সিম্পলি চিন্তা করে আমরা অ্যান্সার করে ফেলবো। আচ্ছা, এইবার আসে মেইন জায়গায়, সেটা হচ্ছে হার্টের গঠন বা হার্টের লম্বচ্ছেদের চিত্র যখন এটা থাকবে তখন তোমার অবশ্যই মাস্ট অথবা তোমার যদি এখানে বলে যে এটা কিন্তু গ নাম্বারের জন্য মানে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, গ অথবা ঘ এর জন্য এটার হার্টের চিত্রটা তোমার এই অধ্যায়ে মানে শিখাই লাগবে, এটা হচ্ছে মাস্ট কথা। তো আমার চিত্র এখন স্কিল অনেক বেশি খারাপ, তো যারা লাস্ট টাইম মানে ধরো তোমার যারা ভালো করে অবশ্যই চিত্রটা ভালো করে আঁকানো শিখবে, যে ভালো পারবে তার তো খুবই লাভ, খুবই প্লাস পয়েন্ট। বাট তোমরা যেন মিনিমাম যেন যারা আমার মতো খুব বাজে আর্টিস্ট, ঠিক আছে, তারাও যেন চিত্রটা আঁকায় আসতে পারো বা অন্তত মার্কটা এনশিওর করতে পারো। সেটা হচ্ছে তোমরা জাস্ট এইভাবে কিন্তু চিত্রটা আঁকাইতে পারো। জাস্ট আমার সাথে সাথে একটু ট্রাই করো যে ফার্স্টে এইভাবে, সরি ফার্স্টে তুমি একটা এইভাবে দিবে,
তারপরে ধরো তোমার এইভাবে দিলে, দেওয়ার পরে এখান থেকে একটা রশ্মি, এখান থেকে একটা টান দিয়ে তুমি এখানে দুইটা ভাগ করে দিবে। ভাগ করে দেওয়ার পরে উপর দিক দিয়ে জাস্ট একটা এইভাবে এমন টান দিবে, তারপরে এই দিক দিয়ে আবার টান টান দিবে। টান দেওয়ার পরে এইটা একটু এরকম বাঁকায়ে, এইটা এইভাবে জাস্ট একটু বাঁকায়ে দিবে এইদিকে, আর এইটা তুমি ধরে এই দিকে বাঁকায়ে দিবে। ঠিক আছে, এটা দুই দিকে তুমি মনে করো বাঁকায় দিলে। বাঁকা দেওয়া হয়েছে, এবার জাস্ট পেন্সিল দিয়ে তুমি এই যে এখানকার, সরি সরি এটা আসলে মুছে গেল, তো এখানকার এইটুকু তুমি হচ্ছে মুছে ফেলবে এখানে পেন্সিল দিয়ে। তাহলে আশা করা যায় এখানে সুন্দর একটা চিত্র তুমি আঁকাইতে পারবে। মোটামুটি এখানে টুকটাক সুন্দরই লাগতেছে। মানে আমি যারা খুব দ্রুত আসলে আঁকাইতে চাও, অথবা যারা ভালো সময় যদি পাও, তাহলে অবশ্যই একটু ভালো মতো আঁকানোর ট্রাই করবা। তাহলে এই দিক থেকে আসবে হচ্ছে তোমার পালমোনারি শিরা। তারপরে আমরা এদিকে দেব, এই যে উপর দিক থেকে আসতেছে তোমার, দাঁড়া একটু ওয়েট করি, আমরা এদিক থেকে তোমার আসতেছে নিম্ন মহাশিরা, এদিক থেকে আসতেছে ঊর্ধ্ব মহাশিরা। মেনলি এইভাবে দিয়ে একটু গুলায় ফেললাম। তো আর কি, এদিক থেকে তোমার নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা, এদিক থেকে কপাটিকা এখানে থাকবে একটা, তারপরে এখানে একটা কপাটিকা থাকবে, তারপরে এইখানে একটা কপাটিকা থাকবে, এইখানে একটা কপাটিকা থাকবে, আর এদিকে তোমার এইখানে একটা কপাটিকা থাকবে মেনলি। আর এই যে হার্ট, মোটামুটি এইভাবে তুমি যদি জাস্ট, আমি তো এখানে আঁকানোটা খুবই খুবই বাজে হলো, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট এই চিত্রটা ড্র করলাম। যে দেখো, তুমি একটু ভালো মতো খেয়াল করলে আমাদের এই পোর্শনটুকু হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়াম, এটা হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়াম, এটা তোমার লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। ওকে, তারপরে তুমি আরেকটু কাজ করতে পারো, এদিকে মনে করে একটু খাস কাটা করে দিলে, বা এদিকে একটু এই পাশটা একটু বেশি বড় একটু করে দেবে। মোটামুটি তোমার এটা জাস্ট ফিগারটা মোটামুটি একটু ক্লিয়ার হলেই হবে। ঠিক আছে, তো এইখানে মেইনলি তোমার কপাটিকা আছে একটা, এখানে এখানে একটা কপাটিকা আছে, এখানে একটা কপাটিকা আছে, এখানে একটা কপাটিকা আছে, এখানে একটা কপাটিকা আছে, এবং এইখানে আর একটা কপাটিকা আছে। তো এখানে আমরা কপাটিকাগুলা, কপাটিকা তোমার এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যে আসলে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে কোন কপাটিকা থাকে, এটা কিন্তু আবার চলে আসে। আবার ধরো তোমার এভাবে, আবার এটা মানে কপার টিকাগুলা মেনলি আমি এখানে তোমাদের যদি মার্ক করে দিই তাহলে ভালো হয়। এখানে কপাটিকাগুলো অবশ্যই তোমার এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, কোনটা কোন কপাটিকা। এবং আমরা যেই অবশ্যই যখন আমরা এটার চিত্র আঁকাবো, তখন এইগুলার যেইগুলা মার্কিং করবো, সারফেস মার্কিং, সেগুলোর জন্য অবশ্যই আমরা ডান দিকে রাখি। ডান দিকে রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের ঊর্ধ্ব মহাশিরা, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত আমাদের হার্টে প্রবেশ করলো। এটা নিম্ন মহাশিরা, এখান থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড রক্ত প্রবেশ করলো। এদিক থেকে আমাদের পালমোনারি শিরা, এটা হচ্ছে পালমোনারি শিরা, এইটা হচ্ছে পালমোনারি শিরা থেকে আমাদের অক্সিজেনযুক্ত রক্ত, পালমোনারি মেনলি তোমার ফুসফুস, তাহলে ফুসফুস থেকে আমাদের রাইট অ্যাট্রিয়ামে আমাদের কি আসবে, অক্সিজেনযুক্ত রক্ত আসবে। ওকে, আসার পরে জাস্ট বেসিক কিছু জিনিস তোমরা জাস্ট এই চিত্রটা জাস্ট একটু বেসিকভাবে দেখো, লক্ষ্য করো, দেখবা তোমাদের কাছে অনেক ইজি লাগবে। আমাদের লেফট হার্টে আসলো কি, লেফট অ্যাট্রিয়ামে আসলো তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, রাইট অ্যাট্রিয়ামে আসলো তোমার অক্সিজেন যুক্ত রক্ত। তারপরে এখানে যে কপাটিকা আছে সেটা হচ্ছে তোমার বাইকাসপিড কপাটিকা, বা বাম সাইডে যেটা আছে সেটা কি, বাইকাসপিড কপাটিকা। তো আমরা এটাকে মার্ক করে রেখি যে বাইকাসপিড কপাটিকা, এটা হচ্ছে ফার্স্ট কপাটিকা। বাইকাসপিড অথবা বাম পাশের যে কপাটিকা, এটা ফার্স্টে বাইকাসপিড, আর এর আরেকটা নাম হচ্ছে মাইট্রাল, কি মাইট্রাল। এটা আমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি কই, বাম ভেন্ট্রিকল আর বাম অ্যাট্রিয়ামের মাঝখানে আছে। ওকে, আচ্ছা, তারপরে আসে তোমার এদিকে অ্যাওটা, অ্যাওটা বা মহাধমনী, অ্যাওটা বা মহাধমনী দিয়ে আমাদের সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত এদিক দিয়ে আসলো। তারপরে অ্যাওটা হয়ে আমাদের অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে কিন্তু প্রবাহিত হয়। আসলে মেইনলি তোমরা আসলে
যেই জিনিসটা খেয়াল রাখবে আসলে এই চিত্র থেকে, আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে একটু টাফ তোমাদের মনে হচ্ছে, বাট তোমরা যদি একটু ভালো মতো খেয়াল করো, বিষয়টা একটু সিম্পলি চিন্তা করলে বিষয়টা এরকম যে ডান দিক দিয়ে ঢুকলো, কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, ঢুকে এটা চলে চলে যাবে কোথায়, পালমোনারি ধমনী দিয়ে। এটা চলে যাবে পালমোনারি ধমনী দিয়ে, লাইক এটা তোমার ডান ডান দিক ডান এট্রিয়াম দিয়ে ঢুকলো, ডান দেয়ার নিচ দিয়ে তোমার ডান এট্রিয়ামে ঢুকলো, ঢোকার পরে এটা কই যাবে, বাম এট্রিয়ামে যাবে, সরি এট্রিয়ামে ঢুকে ভেন্ট্রিকলে যাবে, ভেন্ট্রিকল দিয়ে সুন্দর করে শো করে বের হয়ে চলে গেলো কোথায়, এটা কার্বন ডাইঅক্সাইড যেহেতু, সেহেতু আমাদের শরীরে কি প্রয়োজন, অক্সিজেন যুক্ত, সো কার্বন ডাইঅক্সাইড রক্ত চলে যাবে ফুসফুসে, ফুসফুসই করবে, ফুসফুস সুন্দর মতো আমাদের অক্সিজেন থেকে, ফুসফুস থেকে যে যেটা আসবে সেটা হচ্ছে তোমার কি, সেটা আসবে তোমার অক্সিজেন যুক্ত ব্লাড, অক্সিজেন যুক্ত কোন দিকে আসবে, বাম দিকে আসবে, বামের ট্রেমে আসবে, বাম থেকে গিয়ে সুন্দর মতো অ্যাওটা দিয়ে, মানে অ্যাওটা দিয়ে সুন্দর মতো বের বের হয়ে চলে যাবে কোথায়, ধমনী বা মহাধমনী দিয়ে কোথায়, অ্যাওটা, অ্যাওটা দিয়ে আমাদের সারা দেহে রক্ত সঞ্চালিত হবে। জাস্ট ইজি কনসেপ্ট। তোমার যদি খুব বেশি সমস্যা হয় যে না ভাই আমি তাও বুঝতে পারতেছি না, তোমরা ইউটিউব থেকে দেখবা যে সুন্দর সুন্দর হার্টের মানে ব্লাড পাম্পের যে সুন্দর সুন্দর দেখবা 3D অ্যানিমেশন আছে, জাস্ট দু একবার করে দেখলে পরে তোমাদের এই বিষয়ে মানে তোমরা এগুলো মুখস্থ করো না, তাহলে কিন্তু কোনোদিনও পারবে না। এগুলো হচ্ছে বোঝার বিষয়, ফিল করার বিষয়। জাস্ট একবার জাস্ট তুমি একটু চোখ বন্ধ করে ভাববা, দেখবা যে ও আচ্ছা রক্ত এই ডান দিক দিয়ে ঢুকে জাস্ট এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তখন এই বিষয়টা তোমার মাথায় যখন সেট হয়ে যাবে, তখন দেখবে তুমি পরীক্ষার খাতে অটোমেটিকলি লিখতে পারতেছো। ওকে, তো স্বাভাবিকভাবে এইভাবে তোমরা সাধারণত মানে চিত্রগুলো আমি খুব দ্রুত আঁকালাম বলে এমন হলো, বাট তোমরা আস্তে আস্তে ধীরে সুস্থে আঁকলে হয়তো বা খুব ভালো চিত্র আঁকাইতে পারবা। ওকে, সারফেস মার্কিং করবা, দেন তোমরা এখানে লিখবে অবশ্যই যে চিত্র হার্টের লম্বচ্ছেদ, অবশ্যই অবশ্যই। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় ফুল মার্ক তোমরা পাবে। এবং যেটা বলছিলাম যে কপাটিকার পার্ট থেকে এমসিকিউ খুব বেশি আসে, সে কি কি ভাই, বাইক কাসপিড বা বাম পাশে বাম অলিন্দ নিলয়ে যেই কপাটা থাকে সেটা হচ্ছে বাইকাসপিড। তাহলে ভাই ডান দিকে যেই কপাটিকা থাকে তাহলে সেটা কি, সেটা হচ্ছে ট্রাইকাসপিড, মানে এখানে তিনটা আছে, তাই এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এটা থাকে কোথায়, ডান অ্যাট্রিয়াম আর কি ডান ভেন্ট্রিকলের। ওকে, তাহলে ডান বাম অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলে আমরা গেল। এবার আসছে যে এই যে তোমাদের যেই বলছিলাম যে ইউস্টেশিয়ান থেকে আসে যেইটা মেনলি, ইউস্টেশিয়ান থেকে যেইটা আসে বা নিম্ন দিক থেকে যেইটা আসে সেটা তোমার এটা হচ্ছে যে নিম্ন শিরা। এই নিম্ন শিরার এখানে হইতেছে যে তোমার মেনলি ইউস্টেশিয়ান কপাটিকা থাকে, ইউস্টেশিয়ান কপাটিকা তাহলে কই আসতেছে, সেটা হচ্ছে ইনফেরিয়র, এটা মনে রাখো যে ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা কোথায় থাকে, যে নিম্ন মহাশিরা বা ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা, তার সাথে এটা এটা কোয়াশা অ্যাটাচড হয়, ডান ডান অ্যাট্রিয়ামে কিন্তু। আবার যে আবার হচ্ছে পালমোনারি শিরা, এই যে ফুসফুসে যে রক্তটা নিয়ে যাচ্ছে, ফুসফুসের রক্তটা কোথায়, কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে, এই এটা কি, এটা হচ্ছে তোমার পালমোনারি এবং ডান ভেন্ট্রিকলের মাঝখানে। আবার ওইদিকে অ্যাওর্টিক, ওইটা কোথায়, ওটা হচ্ছে বাম ভেন্ট্রিকল এবং অ্যাট্রিয়ামের মাঝখানে। তো এই বিষয়গুলো তোমরা যদি একটু ডিপলি মানে তোমাদের মনে হয় যে ভাই না একটু কঠিন লাগতেছে ভাই, বা আর ভাই তোমরা জাস্ট এটা 3D যে চিত্রটা আছে, ওয়েট ওয়েট আমি একটু দেখাই। এই যে হার্টের যেই চিত্রটা, এইটা মেনলি তোমরা এটা একটু ফলো করবা। ঠিক আছে, এইখান থেকে তোমরা ফলো করলে সুন্দর মতো কিন্তু শিখতে পারবা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইউস্টেশিয়ান নালিকা, এখানে যে কপাটেকা থাকে সেটা সেটা কই যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে না। তাহলে এই যে এদিক দিয়ে রাইট অ্যাট্রিয়াম দিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকে এদিক দিয়ে পালমোনারি হয়ে বের হয়ে যাচ্ছে, আর এদিক থেকে অক্সিজেন যুক্ত রক্ত কি করছে, লেফট অ্যাট্রিয়ামে ঢুকে সুন্দর মতো অ্যাওটা দিয়ে আমাদের দেহে সারা দেহে প্রবাহিত হচ্ছে, এই দিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড। এই জিনিসগুলো ভাই অবশ্যই অবশ্যই একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা, তাহলে দেখবা তোমাদের কাছে পড়াটা অনেক 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 বেশি ইজি হয়ে যাচ্ছে। তাহলে আর তোমরা কাজ করবা যেন কপাটিকার যেই শখ এটা একটু দেখে সুন্দর মতো তোমরা পড়ে ফেলবে। ডান, তো তোমরা কপাটিকাটা অবশ্যই পড়ে ফেলবে, তার সাথে কার্ডিয়াক চক্র যেটা আছে এইটাই মেনলি তোমার আমাদের হার্টের, মনে রাখবে যে 75 সেকেন্ড মানে বার আমাদের হার্ট প্রত্যেকবার তোমাদের বিট হয়। তো এটা মনে রাখবে, এটা সব সময়
0.8 সেকেন্ডের ভেতরেই হয়। তো আমাদের রক্ত যখন এট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে, খেয়াল খেয়াল করো, ডায়াস্টল আর সিস্টল কি? সিস্টল মনে মনে রাখবে সংকোচন, সিস্টল এস, সিস্টল সংকোচন, সংকোচন। আর ডায়াস্টল অর্থ কি? প্রসারণ, ঠিক আছে? তো রক্ত যখন আসবে তখন অবশ্যই এখানে বেশি সময় লাগবে, তাই না? তাহলে রক্ত যখন আসবে মানে ডায়াস্টল মানে প্রসারিত হচ্ছে, ধরো কার্বন ডাইঅক্সাইড রক্ত কি করতেছে, ডায়াস্টল হচ্ছে আসতেছে, তার মানে এখানে সময় লাগবে 0.7 সেকেন্ড, ওকে? আচ্ছা, তাহলে যেহেতু 8 সেকেন্ড, তাহলে এই সিস্টারের জন্য কতটুকু সময় সে পাবে? 0.8 সেকেন্ডের মধ্যে 0.1 সেকেন্ড, শেষ, ইজি। আবার ভেন্ট্রিকলে যখন ডায়াস্টল, ডায়াস্টল মানে কি? যখন রক্তটা আসছে তখন অবশ্যই বেশি সময় লাগে, এর জন্য মনে রাখবা ভেন্ট্রিকুলার ডায়াস্টল সময় লাগবে 0.5 সেকেন্ড। আর তাহলে কতটুকু সময় আছে? যে 0.3 সেকেন্ড। মোট দুইটা মিলে 0.87 হবে, ওকে? তো এটা মনে করো 5 স্টার, মানে এমসিকিউ ধরে এটা চলে আসছে, এমসিকিউ মনে করো এইগুলো চলে আসছে, এইগুলো আমি যে আমি তোমাকে লাস্ট টাইমে ভাই এইটুক লাস্ট যেখান থেকে আসবে শুধু সেইগুলো আমি তোমাদের মাথার ভিতর ঢুকাচ্ছি। তোমরা জাস্ট এতদিন যে বায়োলজি নিয়ে এত ভয়ে ছিল, এত কিছুতে ছিল, যে জাস্ট এই ক্লাসগুলোর এই পার্টটুকু জাস্ট দেখে যাও, মাথার ভিতরে ঢুকাই নিয়ে যাও, তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবা শেষ সময়ে। আচ্ছা, এরপরে আসে তোমার কি মায়োজনিক নিয়ন্ত্রণ অথবা জাংশনাল টিস্যু যেটা আছে, বা আমাদের এখানে তোমার এটা ঘতে সাধারণত বলে যে হার্ট তোমার নিজে নিজেই কিভাবে সঞ্চালিত হয়, এইটার হচ্ছে মেন কাহিনী। সেটা হচ্ছে এসি, SAN AVN, তারপরে তোমার বান্ডেল অফ হিজ আর পার্কিনজি তন্তু। এই যে তোমার চারটা পার্ট আছে, এই চারটার তোমার সিরিয়াল করে হার্টের যেই, হার্টে সাধারণত তুমি মনে রাখবা SAN সাইনো অ্যাট্রিয়াল নোড, সাইনো অ্যাট্রিয়াল নোডে সাধারণত এটাই তোমার পেসমেকার। এখানে তোমার বৈদ্যুতিক একটা শকের মতো সৃষ্টি হয়, যার কারণে হার্ট নিজে নিজেই পাম্প হইতে পারে, ওকে? তো এটা তোমার পেসমেকার, এটা খুব বেশি ইম্পর্টেন্ট মনে রাখো। আর আমার যখন এসিএনটা নষ্ট হয়ে যায় তখন আমাদের এভিএন বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডটা যখন চালু হয়ে যায় সেটা হচ্ছে আমাদের রিজার্ভ পেসমেকার। তারপরে কি হয়? তারপরে আমাদের বান্ডেল অফিস, তারপরে পার্কিনসন। তো এইটা তুমি একবার জাস্ট রিডিং দিবে, তাই ইনশাল্লাহ তুমি এটা এই টপিকগুলো ভালো মতো মানে বুঝতে পারবে। এই টপিকগুলো আসলে ওইভাবে তুমি জাস্ট কমন সেন্স দিয়ে মাথায় রাখলে পরে তোমার হার্টের চিত্র সহকারে জাস্ট খেয়াল রাখবা, দেখবা যে এই টপিকগুলো তোমার কাছে অনেক ইজি লাগা শুরু করছে। এর পরে আসে তোমার সংবহন তন্ত্রটা। সংবহন তন্ত্র থেকে অনেক সময় আসলে এমসি মানে সিকিউতে আসলে তোমার মানে দিয়ে দেয় যে আসলে দুই রকম সংবহন তন্ত্র, A আর B। একটা হচ্ছে সিস্টেমিক, বা আরেকটা হচ্ছে পালমোনারি। এখানে 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 তোমরা জাস্ট ওই যে হার্টের, মেইনলি হার্টের যদি রক্ত সংবহনটা তুমি যদি ভালো মতো তোমার ব্রেনে থাকে, তাহলে তোমার এইসব কিছুই না, তুমি এইগুলো সব কিছুই লিখে আসতে পারবা। মানে তোমার জাস্ট মানে কোথায় কি যাচ্ছে না যাচ্ছে, কপার টেকা কোনগুলো, জাস্ট এটা সম্পর্কে বেসিক ধারণা থাকলে পরে তুমি এগুলা মানে তোমার ক্ষেত্রে মনে হবে যে ভাই রক্ত খুবই ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো তারপরে একটু খেয়াল করো যে সিস্টেমিকে তোমার কি কি আছে। সিস্টেমিকে আমরা আমরা কি বলছি? সিস্টেমিক মানে কি? যেখান দিয়ে তোমার অক্সিজেনযুক্ত রক্ত আমাদের সারা দেহে প্রবাহিত হয়। তাহলে এখানে ফার্স্টে কি? অক্সিজেন যেহেতু রক্ত, তাহলে আমাদের এটা মেনলি কোথায় আসে একটু আমরা একটু কল্পনা করি। এটা আসে প্রথমে হচ্ছে আমাদের বাম ভেন্ট্রিকলে, বাম বাম ভেন্ট্রিকলে, পরে এটা কই যায়? এটা আমাদের বাম ভেন্ট্রিকল দিয়ে যায় হচ্ছে তোমার কোথায়? অ্যাওর্টা, ঠিক আছে? অ্যাওর্টা বা মহাধমনী, এখান থেকে কই যায়? অ্যাওর্টা হয়ে আমাদের টিস্যু এবং অঙ্গ, টিস্যু এবং অঙ্গ দিয়ে আমাদের মহাশিরা, আমাদের মহাশিরা হয়ে তারপরে কি আমাদের ডান অ্যাট্রিয়ামে আসে, কি ডান অ্যাট্রিয়ামে আসে। সেখান থেকে আমাদের ডান অ্যাট্রিয়াম থেকে আমাদের ডান ভেন্ট্রিকলে। দ্যাট মিন্স আমাদের যেই সিস্টেমিক প্রবাহে আমাদের রক্ত যেই সারা দেহে মেইনলি প্রবাহিত হচ্ছে, দ্যাট মিন্স সিস্টেমিক আর পালমোনারি। এখানে তোমার সিস্টেমিকের যে সংখ্যাটা সেটা হচ্ছে যে সংবহনতন্ত্র বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে অঙ্গগুলোতে পৌঁছে এবং অঙ্গগুলো থেকে অ্যাট্রিয়ামে ফিরে আসে, সেটাই তোমার সিস্টেমিক। আর পালমোনারি কি? পালমোনারি হচ্ছে তোমার ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছে এবং ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে। তুমি একটু খেয়াল করো যে কি হয়। সিস্টেমিক মানে কি? যে রক্ত তোমার বাম ভেন্ট্রিকল থেকে বের হয়ে চলে গেল, ছিল সারা দেহ ঘুরে কোথায় আসতেছে? আসতেছে কোথায়? এই যে আমাদের ডান ভেন্ট্রিকলে কিন্তু আসতেছে, ডান ভেন্ট্রিকল থেকে ডান অ্যাট্রিয়ামে আসতেছে। এই ডান অ্যাট্রিয়াম থেকে তারপরে কি হয়? আমাদের ফুসফুস মানে পালমোনারিতে চলে যায়।
ফুসফুস থেকে কি হয়, আমাদের এখানে কি হয়, এখানে ডান ভেন্ট্রিকল থেকে চলে যায় কোন জায়গায়, পালমোনারি শিরা, যেহেতু এটা অ্যাওর্টা দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে প্রবাহিত হয়, তাহলে কি হবে, এটা পালমোনারি ভেইন দিয়ে কি হবে, এটা হচ্ছে ফুসফুসে চলে যাবে, ফুসফুসে লাঞ্চ থেকে চলে যাবে এটা কোথায়, পালমোনারি শিরা হয়ে আমাদের বাম অ্যাট্রিয়াম থেকে আবার ওই যে বাম অ্যাট্রিয়াম থেকে তারপর আবার বাম ভেন্ট্রিকলে আবার রক্ত কিন্তু চলে আসবে। এই মেইনলি হচ্ছে তোমার দুইটার সিরিয়ালটা খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা যদি জাস্ট একবার একটু চিত্রটা মাথায় নিয়ে লক্ষ্য করো তাহলে ইনশাল্লাহ তোমরা এটা পারবা। যে শুরু হয় এটা বাম ভেন্ট্রিকল থেকে সারা দেহে ঘুরে আবার কই আসে, ডান অ্যাট্রিয়ামে আসে। এটা কিন্তু বাম থেকে শুরু হয় হয়ে অ্যাওটা হয়ে ঘুরে ডান অ্যাট্রিয়ামে আসে, ডান অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল থেকে এই যে তোমার হচ্ছে সিস্টেমিকে কই যায়, ফুসফুস হয়ে আবার তোমার ঘুরে তোমার এই যে বাম মানে ডান মানে বাম অ্যাট্রিয়ামে আসতেছে। ঠিক আছে, বাম অ্যাট্রিয়ামে যে আসতেছে এটাই মেইনলি তোমার সিস্টেমিক আর পালমোনারি ইজি। জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবা, চিত্রটা মাথায় রাখবা, তাহলে তোমরা পরীক্ষার হলে ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারবা ইজিলি। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে তোমার রোগ নির্ণয়। এখান থেকে ধরো এমসিকিউ চলে আসছে, এই অন্তত ভাই বিশ্বাস করো এই এই পার্টটুকু অবশ্যই সবাই একটু প্লিজ দয়া করে এইটুক মাথায় রাখো যে কোনটা দিয়ে কী করা হয়। দেখো এক্স রে, যখন আমরা এই হার্টের এক্স রে করি সেখান থেকে কী হয়, আমাদের হার্টের যে হৃৎপিণ্ডের অবস্থান জানা যায়, কি তোমার হৃৎপিণ্ডের অবস্থান, এখানে লেখো হৃৎপিণ্ডের অবস্থান। এটা এগুলা গুলায় ফেলো না ভাই, গুলায় ফেলে সব শেষ। তারপরে ইসিজি, ইসিজি মেনলি কি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি করে তোমার প্রাথমিক রোগ নির্ণয় করা হয়, যে আসলে কি হয়েছে সেটা হচ্ছে ইসিজি করে। তারপরে এনজিওগ্রাম, এই দুটা কিন্তু ই করে দেয়, ইসিজি এনজিওগ্রাম। এনজিওগ্রাম কি, তোমার রক্তনালীতে ব্লক আছে কিনা, কি হার্টের রক্তনালীকে ব্লক হয়েছে কিনা, সেটা হচ্ছে এনজিওগ্রাম দিয়ে। তারপরে কি আছে, ইটিটি, দেখো এই তিনটা একসাথে পড়বা, ইসিজি এনজিওগ্রাম আর ইটিটি। ইটিটি তোমার ইটিটিতে কি হয়, হার্টের যে কার্যক্ষমতা কেমন আছে সেটা তোমার নির্ণয় করা হয়। আচ্ছা, এই তিনটা গেল। লাস্টে আছে হচ্ছে তোমার কি, এমআরআই। এমআরআই দিয়ে কি করা হয় সাধারণত, তোমার হৃৎপিণ্ডে পেশির অবস্থা, কি এমআরআই দিয়ে কি, হৃৎপিণ্ডে পেশির অবস্থা। গুলায় ফেলো না এগুলা, 2-3 বার করে পড়বে যেন তোমার না গোলায়। বিএমপি কি, তোমার যদি হার্ট ফেইল হয়, ঠিক আছে ফেইলার, তোমার যদি হার্ট ফেইল হয় তখন তোমার এই বিএনপি টেস্ট করা হয়, বা ব্রেন নার্টিওরেটিক পেপটাইড টেস্টের মাধ্যমে তোমার বিএনপি টেস্ট করলে পরে হার্ট ফেইলার। আর লাস্টে কি, হার্ট অ্যাটাক যদি হয় তখন তোমার ট্রপোপিন আই দিয়ে কি, ট্রপোনিয়ন আই দিয়ে তোমার হচ্ছে হার্ট অ্যাটাক নিশ্চিত করা হয়। তো এইগুলো এরকম সিরিয়ালি মিল করে করে পড়বা, ফেইলে কোনটা অ্যাটাকে কোনটা, এই ইটিটি, ইসিজি আর হচ্ছে তোমার এনজিওগ্রাম, এই তিনটে একসাথে পড়বা। আর তোমার এক্স রে মেনলি, ঠিক আছে, মেনলি তোমার কি এক্স রে, এক্স রে আর তোমার এই যে এক্স রে কই গেল, হ্যাঁ হ্যাঁ এক্স রে মানে হৃৎপিণ্ডের অবস্থান, হৃৎপিণ্ডের অবস্থান এক্স রে, আর তোমার এমআর হচ্ছে পেশির অবস্থান, শেষ। এভাবে মিক্স করে পড়লে আশা করা যায় তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর রোগগুলা যদি তুমি আর দু একবার করে একটু রিডিং দিয়ে দাও, এগুলো আসলে বেশি পড়ানোর কিছু নেই, জাস্ট লাস্টে গিয়ে তোমাদের রিডিংয়ের কিছু বিষয় আছে, এবং তোমাদের ওপেন হার্ট সার্জারিতে কি হয়, ওপেন হার্ট সার্জারিতে তোমার হইতেছে যে কোথায় অন পাম্পে কি হয় বা অফ পাম্পে কি হয়। অফ পাম্প অর্থ কি, হৃদস্পন্দন তোমার অফ পাম্প কিন্তু বন্ধ থাকে না ভাই, অফ পাম্প মানে মন্থর থাকে। আর অন পাম্প, যেটা অন পাম্পে থাকে সেটা তোমার রোবটের মাধ্যমে করানো হয়, এবং তোমার এটাই তোমার হার্ট লাং যে মেশিন আছে, এবং এখানে কোনো হৃদস্পন্দনই হয় না। আর অফ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমার কনফিউশন তৈরি হয় যে অফ পাম্পে কি হয়, অফ পাম্পে কিন্তু হৃদস্পন্দন চলে কিন্তু মন্থর গতিতে, কিন্তু অন পাম্পে কিন্তু হৃদস্পন্দন থাকেই না। ওকে, এই যে তোমার তারপর আছে করোনারি এনজিওপ্লাস্টি, তারপরে তোমার কি কি বা এনজিওপ্লাস্টি কি, অথবা তোমার হচ্ছে হার্ট ফেল কি, হার্ট অ্যাটাক কি, তা তো এইগুলা তোমার বা পেস মেকার কীভাবে কী অংশ আছে, এইগুলা জাস্ট রিডিং দিবা, ইনশাল্লাহ আশা করা যায়
তোমার রক্ত চ্যাপ্টার সম্পর্কে ভয় আমি দূর করতে পারছি। আসলে ভয়ের কোনো কারণ নেই। কারণ কি, দিন শেষে ভয় যত করবা তত তোমার আরো ভয় লাগা শুরু করবে। ভাবো যে না, আমি যদি আজকে থেকে শুরু করি, আমি ইনশাল্লাহ আজকে থেকেই টপিকগুলো, আমি যেই মেন মেন টপিক, আমি কিন্তু তোমাকে ফুল রক্তটা কিন্তু দেখাই দিছি এবং মেইন টপিকের জায়গাটা ধরাই দিছি। তো আশা করি জাস্ট এই মেইন টপিকগুলো তুমি যদি ভালো মতো কাভার করে যাইতে পারো, অন্তত মাথায় রাখতে পারো, মানে তোমার এগুলো মাথায় ইনপুট দিতে হবে, এবং আমি যেভাবে বললাম এইটার আউটপুটও বের করতে হবে। তুমি এক্সাম দিতে পারো, তো এক্সামের মাধ্যমে তোমার আউটপুটও বের হবে। সো এইভাবে এই ওয়েতেই তোমার আর কি করতে হবে সব কিছু। তো আশা করি ক্লাসটা সবাই মন দিয়ে করছো। সো দাগানো বইয়ে আমি দিয়ে দেবো, দাগানো বইয়ের পিডিএফটাও সবাই একটু প্লিজ দাগায় ফেলবে এবং বইটা রিডিং পড়ে ফেলবে আমি যেই যেই জায়গায় বললাম। এবং সিকিউ ধরার জন্য চিত্র এবং শখ, পার্থক্য এগুলো ভালো মতো কমন সেন্স দিয়ে চিন্তা করবে, তাহলে ইনশাল্লাহ পারবে। তো এই পর্যন্ত আজকে ক্লাসটা। আসসালামু আলাইকুম।